ক্লাস 12 অ্যাকাউন্টেন্সির রিকনস্ট্রাকশন অফ আ পার্টনারশিপের আজকে আমরা করব সেকেন্ড টপিক রিটায়ারমেন্ট অফ আ পার্টনার, তার ফার্স্ট পার্ট। আগের ক্লাসে আমরা জেনেছিলাম অ্যাডমিশন অফ আ পার্টনার নিয়ে। এখন আমরা জানব রিটায়ারমেন্ট অফ আ পার্টনার বলতে আমরা কি বুঝি এবং কোন কোন সিচুয়েশনে রিটায়ারমেন্ট হয়ে থাকে। Partnership is a form of business in which two or more persons are involved for business purpose. The constitution of an existing partnership does not always remain the same. One of the ways in which a firm may be reconstituted is by the retirement of an existing partner. পার্টনারশিপ বলতে আমরা কি বুঝি, যেখানে দুই বা ততোধিক ব্যক্তি কোনো বিজনেস পারপাসে এবং প্রফিট জেনারেট করবে এই মোটো নিয়ে তারা ব্যবসা শুরু করে। কিন্তু এই যে ব্যবসাটা তারা শুরু করলো সেই যে কনস্টিটিউশন, সেটা কিন্তু সারা সময়ই যে একই থাকবে তার কোনো মানে নেই। এর আগের দিনই আমরা দেখেছিলাম যখন একটা নতুন পার্টনার বাইরে থেকে আমাদের বিজনেসে আসে তখন কিন্তু আমাদের পার্টনারশিপ ফার্মের কনস্টিটিউশনে চেঞ্জ হয়। শুধু অ্যাডমিশন হলেই যে চেঞ্জ হবে এরকম কোনো কিন্তু কথা নেই। রিটায়ারমেন্ট যদি হয়ে থাকে এক্সিস্টিং পার্টনারের, তাহলেও সেক্ষেত্রে কিন্তু সেই ওল্ড পার্টনারশিপ ফার্মের কনস্টিটিউশনে পরিবর্তন আসে। Retirement of an existing partner means withdrawal by a partner from the business of the firm which may be due to bad health, old age or change in business interest. In fact, a partner can retire any time if the partnership is at will. তাহলে পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে রিটায়ারমেন্ট বলতে বোঝানো হয় একটা পার্টনার যখন তার সমস্ত ডিউস ব্যবসা থেকে তুলে নেয়। কেন তুলে নেয়? হতে পারে তার ব্যাড হেলথের জন্য, হতে পারে তার ওল্ড এজের জন্য, বা হতে পারে তার হয়তো এখন অন্য কোনো বিজনেসে ইন্টারেস্ট যাচ্ছে বা এই বিজনেসে সে আর থাকতে চাইছে না। সাধারণভাবে কোনো পার্টনার রিটায়ার করতে পারে যে কোনো সময় যদি পার্টনারশিপটা অ্যাট উইল হয়, অর্থাৎ যেখানে শুধুমাত্রই সবার মিউচুয়াল কনসেন্ট থাকে। When an existing partner retires from a firm, other partners may decide to continue the business, but it brings the partnership between the existing partners to an end and mark the beginning of a new partnership even though the firm continues. যখন একজন এক্সিস্টিং পার্টনার বিজনেস থেকে রিটায়ার করে তখন অন্য পার্টনাররা নিজেদের মধ্যে ডিসাইড করে বিজনেস চালাতেই পারে, কিন্তু এই যে রিটায়ারমেন্ট হচ্ছে তার জন্য আমাদের যে এক্সিস্টিং পার্টনারশিপ বিজনেসটা ছিল সেটা কিন্তু আমাদের শেষ হয়ে গেল এবং তার জায়গায় কন্টিনিউইং পার্টনাররা যে বিজনেসটাকে কন্টিনিউ করছে তার জন্য আমাদের কিন্তু একটা নতুন পার্টনারশিপ কনস্টিটিউশনের জন্ম হলো। As per section 32 of the Indian Partnership Act 1932, a partner may retire with the consent of all existing partners or in accordance with an express agreement by the partners or by giving a written notice to all other partners of his intention to retire in case of partnership as at will. 1932 সালের অংশীদারি আইনের 32 নম্বর ধারায় বলা হয়েছে একজন পার্টনার রিটায়ার করতে পারেন যদি এক্সিস্টিং সমস্ত পার্টনাররা তাতে সহমত হন, বা যদি আমাদের কোনো পার্টনারসদের মধ্যে এগ্রিমেন্ট থেকে থাকে তাহলে সেই টার্মস অ্যান্ড কন্ডিশনস ওয়াইজ, বা যদি পার্টনারশিপটা অ্যাট উইলে তৈরি হয় তাহলে সেক্ষেত্রে যিনি রিটায়ারিং পার্টনার তিনি সমস্ত পার্টনারদেরকে একটা রিটেন নোটিশ দিতে পারেন যে তিনি এই পার্টনারশিপ বিজনেস থেকে রিটায়ার করতে চাইছেন। এবারে আমরা দেখব অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট কী হবে এই রিটায়ারমেন্টের ক্ষেত্রে। The sum due to the retiring partner includes credit balance of capital and current account, share of goodwill, accumulated profits and revaluation profit, interest on capital, salary or commission due, share of profit up to the date of the retirement. তাহলে একজন রিটায়ারিং পার্টনার একটা ফার্মের থেকে কি কি জিনিস ক্লেম করতে পারে? তার ক্যাপিটাল এবং কারেন্ট অ্যাকাউন্টের যে ক্রেডিট ব্যালেন্স থাকবে, যে গুডউইলে
থাকবে তাতে তার যেটুকু শেয়ার থাকবে, অ্যাকুমুলেটেড প্রফিটে তার যে শেয়ার থাকবে, রিভ্যালুয়েশন প্রফিটে তার যে শেয়ার থাকবে। শুধু তাই নয়, ইন্টারেস্ট অন ক্যাপিটাল, স্যালারি, কমিশন এগুলোও কিন্তু সে ক্লেম করতে পারে। আর একটা ইম্পর্টেন্ট জিনিস থাকে, দ্যাট ইজ শেয়ার অফ প্রফিট। এই শেয়ার অফ প্রফিটটার ক্ষেত্রে একটা জিনিস মনে রাখা দরকার, আমরা জানি যে কোনো বিজনেসের প্রফিট অর লস ডিটারমাইন্ড হয় অ্যাট দ্য এন্ড অফ দ্য ফাইন্যান্সিয়াল ইয়ার, কিন্তু রিটায়ারমেন্ট বছরের যে কোনো সময় হতে পারে। তাহলে যেদিন অবধি উনি বিজনেসে থাকছেন অর্থাৎ রিটায়ারমেন্ট ডেট অবধি, তাতে যে প্রফিটটা জেনারেট হচ্ছে সেই প্রফিটে ওনার একটা শেয়ার থাকবে, তাই সেই শেয়ারটা আপ টু দ্য ডেট অফ রিটায়ারমেন্ট ওটাও কিন্তু উনি ক্লেম করবেন অ্যাজ ডিউ। সিমিলারলি দ্য ফলোয়িং ডিডাকশনস আর টু বি মেড ফ্রম হিজ শেয়ার। তাহলে ঠিক একই রকমভাবে কিছু কিছু ক্লেম ফার্মের থাকবে সেই রিটায়ারিং পার্টনারের থেকে, যার জন্য ফার্ম তার ক্লেমটাকে ডিডাক্ট করে দেবে। যেমন ডেবিট ব্যালেন্স অফ কারেন্ট অ্যাকাউন্ট, শেয়ার অফ গুডউইল টু বি রিটেন অফ, অ্যাকুমুলেটেড লস অ্যান্ড রিভ্যালুয়েশন লস, drawings, interest on drawings, share of profit, share of loss up to the date of retirement। মানে যা যা পার্টনারের ক্লেম থাকবে তার ঠিক রিভার্স সিচুয়েশন হলে সেগুলো ফার্মের ক্লেম হবে এবং সেই জন্য সেগুলো পার্টনারের শেয়ার থেকে কিন্তু আমরা ডিডাক্ট করে দেব। এর জন্য আমাদের বুকস অফ অ্যাকাউন্টে কিছু কিছু অ্যাডজাস্টমেন্টের দরকার হবে, সেগুলো এবার দেখব কি কি। ফার্স্ট ওয়ান হচ্ছে নিউ প্রফিট শেয়ারিং রেশিও অ্যান্ড গেনিং রেশিও, ডিস্ট্রিবিউশন অফ রিজার্ভ অ্যান্ড অ্যাকুমুলেটেড প্রফিট, রিভ্যালুয়েশন অফ অ্যাসেট অ্যান্ড রিঅ্যাসেসমেন্ট অফ লাইবিলিটিস, ভ্যালুয়েশন অ্যান্ড অ্যাডজাস্টমেন্ট অফ গুডউইল, অ্যাডজাস্টমেন্ট ফর ইন্টারিম পিরিয়ডস প্রফিট, সেটেলমেন্ট অফ ফাইনাল ব্যালেন্স অফ দ্য রিটায়ারিং পার্টনার অ্যান্ড অ্যাডজাস্টমেন্ট অফ এক্সিস্টিং পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। এবারে এই যে সমস্ত জিনিসে আমাদের অ্যাডজাস্টমেন্টটা হবে, যেটা বুকস অফ অ্যাকাউন্টকে অ্যাফেক্ট করবে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। চলে যাই আজকে আমাদের প্রথম আলোচনার বিষয় নিউ প্রফিট শেয়ারিং রেশিও। জেনে নিই নিউ প্রফিট শেয়ারিং রেশিও রিটায়ারমেন্টের ক্ষেত্রে কোনটা। New profit sharing ratio is the ratio in which remaining partners will share future profits after the retirement of any partner. New profit sharing ratio টা কোন রেশিও? একজন এক্সিস্টিং পার্টনার রিটায়ারমেন্ট করার পরে কন্টিনিউইং পার্টনাররা যে রেশিওয়ে তাদের ফিউচারের প্রফিট বা লসকে ডিভাইড বা ডিস্ট্রিবিউট করবে, সেটাই হচ্ছে এক্ষেত্রে আমাদের নিউ প্রফিট শেয়ারিং রেশিও। The new share of each of the remaining partner will consist of his own share in the firm plus the share acquired from the retiring partners. তাহলে আমাদের রিটায়ারমেন্টের ক্ষেত্রে যে নিউ শেয়ার হবে কন্টিনিউইং পার্টনারদের, তার দুটো পোর্শন থাকবে। একটা হচ্ছে তার নিজের শেয়ার, যেটা ওল্ড শেয়ারের পোর্শন, প্লাস যে পার্টনার রিটায়ারমেন্ট করে যাচ্ছে তার থেকে সে যেটুকু শেয়ার নিজে অ্যাকুয়ার করবে, দুটো সাম আপ। In the absence of any information regarding profit sharing ratio in which the remaining partners acquire the share of the retiring partner, it is assumed that they will acquire it in the old profit sharing ratio. In this case, there is no need to compute the new profit sharing ratio as it will be সেম অ্যাজ দ্য ওল্ড রেশিও। তাহলে কি বলছে, যেখানে আমাদের কোনো ফার্দার ইনফরমেশন গিভেন নেই যে রিটায়ারিং পার্টনারের থেকে আমাদের নতুন পার্টনাররা কি বেসিসে শেয়ারটা পাচ্ছে, সেখানে আমাদের কোনো রিকম্পিউট করবার দরকার হবে না, কারণ সেখানে নিউ রেশিও এবং ওল্ড রেশিও দুটোই কিন্তু ইকুয়াল হবে। The continuing partners may acquire the share in the profit of the retiring partner in a proportion other than their old ratio. In that case, there is need to compute the new profit sharing ratio among them. কিন্তু যখন আমাদের বলে দেওয়া থাকবে যে কন্টিনিউইং পার্টনাররা কি প্রপোর্শনে রিটায়ারিং পার্টনারের শেয়ার নিজেদের মধ্যে ভাগ করে নিচ্ছে, তখন কিন্তু আমাদের দরকার হবে নতুন প্রফিট শেয়ারিং রেশিওটাকে রিক্যালকুলেট করার।
The ratio in which continuing partners have acquired the share from the retiring partner is called gaining ratio. তাহলে যে রেশিওতে কন্টিনিউইং পার্টনাররা রিটায়ারিং পার্টনারের শেয়ারটাকে অ্যাকুয়ার করবে সেই রেশিওকে আমরা বলবো গেইনিং রেশিও। If the continuing partners acquires the share of the retiring partner in their old profit sharing ratio, then the gaining ratio of the remaining partners will be the same as their old profit sharing ratio. কিন্তু এখানে দেখো কি বলেছে, যদি কন্টিনিউইং পার্টনাররা রিটায়ারিং পার্টনারদের থেকে শেয়ার নিয়ে থাকে তাদের ওল্ড প্রফিট শেয়ারিং রেশিওতে, তাহলে সেক্ষেত্রে যারা কন্টিনিউ করছে তাদের ক্ষেত্রে গেনিং রেশিও এবং ওল্ড প্রফিট শেয়ারিং রেশিও কিন্তু একই হবে। সাধারণভাবে আমরা বলে থাকি এখানে পার্টনারদের গেনিং রেশিও বলতে আমরা বুঝবো তাদের নিউ শেয়ার অফ দ্য প্রফিট মাইনাস ওল্ড শেয়ার অফ দ্য প্রফিট। এবারে আমরা এর বেসিসে ইলাস্ট্রেশনে চলে যাব। আমাদের ফার্স্ট ইলাস্ট্রেশন, A, B and C are the partners sharing profit in the ratio 5:3:2. Calculate new profit sharing ratio and gaining ratio of the continuing partners if A retires, B retires or C retires. তার মানে তিনটে আমাদের আলাদা কেস যেখানে আমাদেরকে বলতে হবে যে নতুন প্রফিট শেয়ারিং রেশিও কি রয়েছে এবং গেইনিং রেশিওই বা কি হচ্ছে। এখানে দেখো সলিউশনে যাওয়ার আগে আমাদের কোয়েশ্চেনটা পড়ে একটা অ্যাজাম্পশানে চলে যেতে হবে। এখানে আমাদের প্রশ্নে শুধুমাত্র ওল্ড প্রফিট শেয়ারিং রেশিওটাই বলে দিয়েছে, আর কিন্তু কোনো ইনফরমেশান আমাদের কাছে বলে দেওয়া নেই। তাই জন্য আমরা এখানে লিখেছি দেখো, ইট ইজ অ্যাজিউম দ্যাট এক্সিস্টিং পার্টনার্স অ্যাকোয়ার্ড দ্য শেয়ার অফ রিটায়ারিং পার্টনার ইন ওল্ড প্রফিট শেয়ারিং রেশিও, যে যারা আমাদের এক্সিস্টিং পার্টনার রয়েছে তারা রিটায়ারিং পার্টনারের থেকে তার শেয়ারটা ওল্ড প্রফিট শেয়ারিং রেশিওতে অ্যাকোয়ার্ড করছে। সেই জন্য এখানে নিউ প্রফিট শেয়ারিং রেশিও, গেইনিং রেশিও এবং ওল্ড প্রফিট শেয়ারিং রেশিও তিনটেই কিন্তু একই হচ্ছে। তাহলে আমরা এবার চলে যাব আমাদের ফার্স্ট কেসে। কেস এতে আমাদের বলেছিল এ রিটায়ার করে গেছে, তার মানে আমাদের কন্টিনিউইং পার্টনার হচ্ছে বি আর সি। আমাদের ফার্দার ইনফরমেশন কিছু গিভেন নেই, সেই জন্য আমরা এখানে দেখো লিখেছি বি এবং সি এর মধ্যে নতুন প্রফিট শেয়ারিং রেশিও আর গেইনিং রেশিও ইকুয়ালি, যেটা কিন্তু আমরা ওল্ড প্রফিট শেয়ারিং রেশিও থেকে পাচ্ছি। ওল্ড প্রফিট শেয়ারিং রেশিও হচ্ছে 5:3:2, তার মানে এ চলে গেছে, তাহলে পড়ে রয়েছে আমাদের 3:2। এবার চলে যাব কেস বিতে, যেখানে আমাদের বি রিটায়ার করেছে। তাহলে কন্টিনিউইং পার্টনার কারা? এ আর সি। তাহলে এখানেও আমরা কি বলবো যে আমাদের নিউ প্রফিট শেয়ারিং রেশিও আর গেইনিং রেশিও এ আর সি এর ক্ষেত্রে ইকুয়াল, অর্থাৎ ওল্ড প্রফিট শেয়ারিং রেশিওর সঙ্গে সমান। বি চলে গেছে, সেই জন্য আমাদের ক্ষেত্রে এখানে এদের যে গেইনিং রেশিও বা নিউ প্রফিট শেয়ারিং রেশিও সেটা হচ্ছে আমাদের 5:2। এরপরে দেখো আমরা চলে যাব থার্ড কেসে, যেখানে সি রিটায়ার করছে। তার মানে কন্টিনিউইং পার্টনার কারা? এ আর বি। তাহলে এ আর বি এর নিউ প্রফিট শেয়ারিং রেশিও ইকুয়াল টু তাদের গেইনিং রেশিও ইকুয়াল টু 5:3। চলে যাব আমাদের সেকেন্ড ইলাস্ট্রেশনে। A and B are partners A, B and C are partners sharing profits in the ratio 4:3:2. A retires from the partnership firm. B and C decided to share the profit in the future in the ratio of 5:3. Calculate the gaining ratio. এখানে দেখো আমাদের ওল্ড প্রফিট শেয়ারিং রেশিও এ, বি আর সি এর বলে দেওয়া রয়েছে 4:3:2, এবং আমাদের এখানে বি আর সি এর ফিউচার প্রফিট শেয়ারিং রেশিও বলে দেওয়া রয়েছে, যেটা হচ্ছে আমাদের 5:3। এ রিটায়ার করেছে, তাহলে এখান থেকে আমাদের গেইনিং রেশিও বার করতে হবে। তাহলে আমরা চলে যাব শুরুতে, অর্থাৎ বি এর ক্ষেত্রে। বি এর ক্ষেত্রে দেখো নিউ প্রফিট শেয়ারিং রেশিও হচ্ছে 5/8। কেন? কারণ 5:3।
আর বি এর ওল্ড প্রফিট শেয়ারিং রেশিও হচ্ছে 3/9। এটা আমরা কোথা থেকে পেয়েছি? একদম ফার্স্ট লাইনে আমাদের কিন্তু গিভেন আছে। তাহলে বি কতটা পোর্শন গেন করছে? বি গেন করছে বি এর নিউ শেয়ার মাইনাস বি এর ওল্ড শেয়ার, যেটা ক্যালকুলেট করে আমাদের এসছে 21/72। সিমিলারলি আমরা চলে যাব সি এর নিউ শেয়ার আমরা জানি 3/8 এবং সি এর ওল্ড শেয়ার আমরা জানি 2/9। তাহলে এখানে সি কতটা পোর্শন গেন করছে? সি আমাদের গেন করছে সি এর নিউ শেয়ার মাইনাস ওল্ড শেয়ার অর্থাৎ 11/72। তাহলে আমরা গেনিং রেশিও বার করতে পারবো বি আর সি এর মধ্যে, যেটা হচ্ছে 21/72 = 11/72, যেটাকে আমরা রিক্যালকুলেট করলে পাবো 21:11। চলে যাব আমাদের থার্ড ইলাস্ট্রেশনে। A, B and C are partners sharing profit in the ratio 3:2:1. A retires and his share is taken up by B and C in the ratio 3:2. Calculate new profit sharing ratio. অর্থাৎ আগের প্রশ্নের এটা কিন্তু ঠিক রিভার্স সিচুয়েশন। ওখানে আমরা যে কন্টিনিউইং পার্টনার ছিল তাদের নতুন প্রফিট শেয়ারিং রেশিওটা জানতাম, পুরনো প্রফিট শেয়ারিং রেশিওটাও জানতাম, তার জন্য আমরা ওখানে গেনিং রেশিও বার করেছিলাম। কিন্তু এখানে দেখো আমাদের যে পোর্শনে তারা নেবে সেটা বলে দেওয়া আছে, অর্থাৎ তারা কোন পোর্শনে গেন করছে সেটা আমাদের বলে দেওয়া রয়েছে। তাই জন্য এক্ষেত্রে আমাদের নিউ প্রফিট শেয়ারিং রেশিওটা রিক্যালকুলেট করতে হবে। তাহলে প্রশ্ন অনুযায়ী আমরা জেনে নিই আমাদের প্রথমে গেনিং রেশিও কত হচ্ছে বি আর সি এর মধ্যে। 3:2, সেটা কিন্তু তোমাদের প্রশ্নের একদম লাস্ট লাইনে বলে দেওয়া রয়েছে। এবার আমি দেখব এর শেয়ারে কত প্রফিট ছিল। এর দেখো আমরা যদি পুরনো রেশিও ওয়াইজ যাই, মানে ওল্ড প্রফিট শেয়ারিং রেশিও, তাহলে সেটা হচ্ছে একদম শুরুতে বলেছে 3:2:1, তার মানে এর শেয়ার ছিল 3/6। তাহলে এই 3/6 এর মধ্যে বি অ্যাকুয়ার করেছে কত? বি অ্যাকুয়ার করেছে এই 3/6 এর 3/5, কারণ রেশিও হচ্ছে 3:2। সেটা আমরা ক্যালকুলেট করে পেয়েছি 9/30। এই যে 3/6 এর মধ্যে সি অ্যাকুয়ার করেছে 2/5, তার মানে সেটা ক্যালকুলেট করলে আমাদের আসছে 6/30। তাহলে এইটুকু পোর্শন তারা অ্যাকুয়ার করেছে বা গেন করেছে। তাহলে আমরা বি এর ওল্ড শেয়ার জানি, বি এর ওল্ড শেয়ার হচ্ছে ওল্ড প্রফিট শেয়ারিং রেশিও অনুযায়ী 2/6, তার সাথে বি এর থেকে অ্যাকুয়ার করেছে 9/30। তাহলে এই দুটোকে যদি আমরা অ্যাড করে দিই সেক্ষেত্রে আমরা বি এর নিউ শেয়ার পাবো, যেটা আমাদের ক্ষেত্রে এসছে 19/30। সিমিলার ওয়েতে আমরা সি এর ওল্ড শেয়ার আমরা কত আছে জানি, ওল্ড প্রফিট শেয়ারিং রেশিও অনুযায়ী সি এর ওল্ড শেয়ার হচ্ছে 1/6 এবং সি এর থেকে অ্যাকুয়ার করেছে, দেখো একটু আগেই আমরা ক্যালকুলেট করেছি 6/30। তাহলে এই দুটো শেয়ারকে যদি আমরা যোগ করে দিই তাহলে আমরা সি এর নিউ শেয়ার পাবো, যেটা হচ্ছে আমাদের কাছে 11/30। তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি বি এবং সি এর নিউ প্রফিট শেয়ারিং রেশিও হচ্ছে 19/30:11/30, যেটা হচ্ছে আমাদের 19:11। এবারে আমরা চলে যাব আমাদের সেকেন্ড টপিকে, দ্যাট ইজ ডিস্ট্রিবিউশন অফ অ্যাকুমুলেটেড প্রফিট অ্যান্ড লস। Sometimes a firm may have accumulated profits not yet transferred to capital account to the partners. These are usually in form of general reserve and/or profit and loss account. অনেক সময় ফার্মের অনেক অ্যাকুমুলেটেড প্রফিট থাকে যেটা ফার্ম পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টে ট্রান্সফার করে না, যেমন জেনারেল রিজার্ভ আর প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। The retiring partner is entitled to his share in the accumulated profit, and this need to be distributed among all the partners by transferring it to their capital or current account in the old profit sharing ratio. এই রিটায়ারিং পার্টনার তার নিজের শেয়ার ক্লেম করতে থাকেন সাধারণভাবে এই অ্যাকুমুলেটেড প্রফিটের থেকে, সেই জন্য এই প্রফিটটাকে তখন আমাদের ডিস্ট্রিবিউট করে দিতে হয় পার্টনার্স ক্যাপিটাল অর কারেন্ট অ্যাকাউন্ট। তোমরা জানো কখন কোনটায় ডিস্ট্রিবিউট করতে হয়, এবং সেটা ওল্ড প্রফিট শেয়ারিং রেশিওতে।
Similarly, if there are some accumulated losses and deferred revenue expenditures these also needs to be transferred to all partners capital or current account in old profit sharing ratio. আমরা শুরুতেই জেনেছিলাম যে পার্টনারশিপে পার্টনাররা যেরকম তাদের প্রফিটটাকে নিজেদের মধ্যে ডিস্ট্রিবিউট করবেন ঠিক সেরকম ভাবেই তারা লসও নিজেদের মধ্যে বেয়ার করবে। তাহলে সেরকম কোনো অ্যাকুমুলেটেড লস বা ডেফার্ড রেভিনিউ এক্সপেন্ডিচার যদি থেকে থাকে সেগুলোও আমাদের পার্টনারদের মধ্যে রিডিস্ট্রিবিউটেড হয়ে যাবে ওল্ড প্রফিট শেয়ারিং রেশিওতে, যেটা পার্টনারের ক্যাপিটাল বা কারেন্ট অ্যাকাউন্টের মাধ্যমে ডিস্ট্রিবিউট হবে। তাহলে এর জন্য আমাদের জার্নাল কি হবে? আমরা জানি যখন আমরা প্রফিট বা রিজার্ভকে ডিস্ট্রিবিউট করব তখন আমাদের পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টকে আমরা ক্রেডিট করব বা কিছু ক্ষেত্রে কারেন্ট অ্যাকাউন্টকে ক্রেডিট করব। আর যখন আমাদের লস অ্যারাইজ করবে তখন আমরা অল পার্টনার্স ক্যাপিটালকে বা কারেন্ট অ্যাকাউন্টকে ডেবিট করব। একটু মাইনিউটলি করবে, এখানে কিন্তু অল পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টে আমাদের ট্রান্সফার হবে, কারণ প্রফিট হোক বা লস হোক সেটা কিন্তু সমস্ত পার্টনারই তার জন্য রেসপন্সিবল, তাই সেটা তাদের সবার মধ্যেই ভাগ হবে, শুধু কন্টিনিউইং পার্টনারদের মধ্যে কিন্তু ভাগ হবে না। এবার এই বিষয়ের আমরা একটা ইলাস্ট্রেশন দেখে নেব। A, B and C are partners in a firm sharing profit and losses in the ratio 3:2:1. General reserve of rupees 60,000 and profit and loss account debit balance of rupees 30,000 appeared in the balance sheet of the firm as on 31st March 2020. B retired from the firm on 1st April 2020. Pass necessary journal entries regarding accumulated profit or loss, অর্থাৎ শুধুমাত্রই কিন্তু প্রফিট আর লসের রেসপেক্টে আমাদের জার্নালটাকে পাস করতে বলা হয়েছে। তাহলে ফার্স্টেই দেখো আমরা একটা জার্নালের প্রোফর্মা করে নেব। এখানে দেখো আমাদের ফার্স্ট লাইনেই বলা রয়েছে জেনারেল রিজার্ভ আমাদের জেনারেল রিজার্ভ রয়েছে 60,000। তাহলে জেনারেল রিজার্ভে 60,000 আমাদের এ, বি আর সি এর মধ্যে আমরা ভাগ করে দিয়েছি। জেনারেল রিজার্ভ আমাদের রিজার্ভের পোর্শন, তাই এটা ডেবিট হয়ে গেছে, ভাগ করা হয়েছে, কারণ এর ব্যালেন্সটা এবার নালিফাই হয়ে যাবে এবং সেটা এ, বি আর সি এর মধ্যে ডিস্ট্রিবিউট হয়ে গেছে ওল্ড প্রফিট শেয়ারিং রেশিওতে, যেটা 3:2:1। এবং নেক্সট দেখো প্রফিট অ্যান্ড লসের ডেবিট ব্যালেন্স রয়েছে। প্রফিট অ্যান্ড লসের ডেবিট ব্যালেন্সের জন্য কিন্তু আমাদের পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টকে আমরা ডেবিট করেছি এবং প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টকে আমরা ক্রেডিট করেছি সিমিলার 3:2:1 এই রেশিওতে। যেহেতু এটা শুধুমাত্র রিজার্ভের ডিস্ট্রিবিউশনটাই বলা হয়েছিল বা প্রফিট আর লসের, তাই আমরা এইটুকুই করেছি। কিন্তু যদি তোমাদের বলতো নেসেসারি জার্নাল এন্ট্রিজ পাস করো, তাহলে তোমরা যতদূর করেছো তারপরে কিন্তু যে রিটায়ার করছে তার ক্যাপিটাল অ্যাকাউন্টের ব্যালেন্স করে সেটাকে ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে অ্যাডজাস্ট করে দিতে হতো। এবার আমরা যাব রিভ্যালুয়েশন অফ অ্যাসেটস অ্যান্ড লাইবিলিটিসে। At the time of retirement of a partner, it always desirable to ascertain whether the assets of the firm are shown in the books at their current values. For this, the firm has to prepare the revaluation account. আমরা জানি অ্যাডমিশনই হোক বা রিটায়ারমেন্টই হোক, সেই সময় আমাদের দেখে নিতে হবে যে আমাদের যে ফার্মের ব্যালেন্স শিট রয়েছে সেটা আমাদের অ্যাসেটের যে কারেন্ট ভ্যালু সেটাকে শো করছে কিনা। এই জন্যই আমাদের রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট তৈরির দরকার হয়। In case the assets are overstated or understated, these are revalued. Similarly, a reassessment of the liabilities is also done so that these are brought in the books at their correct values. At the time, there may be also some unrecorded assets and liabilities. These also have to be brought into the books of the firm. মানে আমাদের যেমন অ্যাসেট যদি আমরা দেখি যে ওভারস্টেটেড, ওভারভ্যালুড বা আন্ডারভ্যালুড রয়েছে, তখন আমাদের তার রিভ্যালুয়েশন করার দরকার হয়। সিমিলার ওয়েতে আমরা যখন লাইবিলিটিকে অ্যাসেস করব তখনও দেখতে হবে যে সেটা তাদের কারেক্ট ভ্যালুকে শো করছে কিনা। হতেই পারে এই সময় আমরা পেলাম যে কিছু আনরেকর্ডেড অ্যাসেট এবং লাইবিলিটিস রয়েছে, তখন সেগুলোও কিন্তু আমাদের এই যে বুকসে আনতে হবে। আচ্ছা, the gain or
loss on revaluation of each asset and liability is transferred to this account, and finally its balance is transferred to the capital account of all partners in the old profit sharing ratio. এবারে এই যে অ্যাসেট বা লাইবিলিটিসের যে আমাদের রিভ্যালুয়েশন করার জন্য গেন বা লস হলো, সেটা কিন্তু আমাদের ফাইনালি ট্রান্সফার করতে হবে সমস্ত পার্টনার, এক্সিস্টিং পার্টনার যারা ছিল, মানে যারা অল পার্টনার্স ছিল, সেই অল পার্টনার্সের ওল্ড প্রফিট শেয়ারিং রেশিওতে। এটা কিন্তু আমরা আগেও করেছি রিভ্যালুয়েশনটা। এই প্রসঙ্গে আমি একটু বলে রাখি আর একটা অ্যাকাউন্টের কথা, দ্যাট ইজ মেমোরেন্ডাম রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট। তোমরা মনে করে থাকলে দেখতে পাবে এই মেমোরেন্ডাম রিভ্যালুয়েশন অ্যাকাউন্টটা আমরা অ্যাডমিশনের সময়ও আলোচনা করেছিলাম। রিটায়ারমেন্টের ক্ষেত্রেও কিন্তু এক্স্যাক্টলি সেমই হবে, খালি অ্যাডমিশনের সাথে একটু পার্থক্য হবে। যখন ফার্স্টে আমরা রিভ্যালুয়েশনের প্রফিট বা লস বার করব, তখন সেটা আমরা সমস্ত পার্টনারদের মধ্যে ওল্ড প্রফিট শেয়ারিং রেশিওতে ভাগ করব। তারপরে যখন আমরা রিভার্স এন্ট্রিটা পাস করব, তখন কিন্তু সেটা শুধুমাত্র কন্টিনিউইং পার্টনারদের মধ্যে নিউ প্রফিট শেয়ারিং রেশিওয়ে ভাগ হবে। যিনি রিটায়ার করছেন সেটা কিন্তু আর আসবে না। তাহলে এক্ষেত্রে আমরা জানি জার্নাল কি হবে, যখন আমাদের প্রফিট হবে তখন সেক্ষেত্রে আমাদের রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু অল পার্টনার্স ক্যাপিটাল অর কারেন্ট অ্যাকাউন্ট হবে, এবং সিমিলার ওয়েতে যখন আমরা লস অ্যারাইজ করবে তখন কিন্তু আমাদের এন্ট্রিটা একদমই উল্টো হবে। এই হিসেবে আমরা আর একটা ইলাস্ট্রেশন দেখে নেব। এখানে দেখো, এই ইলাস্ট্রেশনটা পড়লেই বুঝতে পারবে এই রকম অঙ্ক কিন্তু আমরা আগেও করেছি। A, B and C are partners sharing profit and losses in the ratio 5:3:2. The balance sheet of the firm as on March 31st, 2020 was as follows. তোমাদের ব্যালেন্স শিটটা দিয়ে দেওয়া রয়েছে। C retires from the firm on 1st April 2020. It was agreed that the machinery is to be valued at ₹20,000, furniture at ₹20,000 and building at ₹65,000. প্রিপেয়ার রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট। জাস্ট রিভ্যালুয়েশন অ্যাকাউন্টটা তোমাদের তৈরি করতে বলা হয়েছে। আমরা রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট আগেও তৈরি করেছি, তাহলে আমরা সলিউশনে চলে যাব, রিভ্যালুয়েশন অ্যাকাউন্টটা তৈরি করব। রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট তাই জন্য ডেবিট ক্রেডিট রয়েছে। মেমোরেন্ডাম রিভ্যালুয়েশনের কিন্তু এখানেও একটু ডিফারেন্স আছে, ওটায় কিন্তু কোনো ডেবিট ক্রেডিট দিক থাকে না, আমরা জেনে গেছি। এবারে দেখো, আমরা অ্যাসেট আর লাইবিলিটিস ওয়াইজ দেখব। মেশিনারির ভ্যালু আমাদের ব্যালেন্স শিটে গিভেন ছিল 30,000 এবং ফার্দার ইনফরমেশনে দেওয়া আছে 20,000। তার মানে আমাদের মেশিনারির ভ্যালু কিন্তু কমেছে 10,000 দিয়ে, সেটা আমরা রিভ্যালুয়েশন অ্যাকাউন্টের ডেবিট দিকে লিখেছি। সিমিলার ওয়েতে আমরা চলে যাব ফার্নিচার এবং বিল্ডিংয়ে। ফার্নিচারের আমাদের বুক ভ্যালু গিভেন ছিল 10,000, যেটা রিভ্যালুড হয়েছে 20,000-এ, এবং বিল্ডিংয়ের বুক ভ্যালু ছিল 40,000, যেটা রিভ্যালুড হয়েছে 65,000-এ। অর্থাৎ দুটো ক্ষেত্রেই কিন্তু, দুটো অ্যাসেটের ক্ষেত্রেই কিন্তু আমাদের ভ্যালুটা অনেকটা বেড়েছে। তাহলে যেহেতু দুটো অ্যাসেটের ক্ষেত্রেই আমাদের ভ্যালুটা বেড়েছে, তাই দুটো অ্যাসেটই আমরা রিভ্যালুয়েশনের ক্রেডিট দিকে বাই করে লিখেছি। যতটুকু বেড়েছে সেটাকে আমরা অ্যামাউন্টের কলামে পুট করেছি। এরপরে আমরা ক্যালকুলেশন করেছি, যেটুকু আমাদের প্রফিট হয়েছে 25,000, সেটা আমরা A, B আর C অর্থাৎ সমস্ত পার্টনারদের মধ্যে কিন্তু ওল্ড প্রফিট শেয়ারিং রেশিওতেই ভাগ করে দিয়েছি। চলে যাব আজকে আমাদের একদম শেষের দিকের টপিকে, যেটা হচ্ছে আমাদের অ্যাডজাস্টমেন্ট ফর ইন্টারিম পিরিয়ডস প্রফিট। দেখে নেব এটার মানে কি। নর্মালি রিটায়ারমেন্ট অফ আ পার্টনার takes place at the end of an accounting period. However, if a partner decides to retire in the middle of the year, his claim shall include the share of profit or loss, interest on capital, interest on drawings from the date of the last balance sheet to the date of the retirement. তাহলে কি বলছে, সাধারণভাবে একজন পার্টনারের রিটায়ারমেন্ট হয়ে থাকে ফিনান্সিয়াল ইয়ার বা অ্যাকাউন্টিং পিরিয়ডটা শেষ হওয়ার পরেই। কেন? কারণ সেক্ষেত্রে আমাদের ক্যালকুলেশানে সুবিধা হয় তার শেয়ারগুলো। কিন্তু হতেই পারে কোনো একজন পার্টনার ডিসাইড করলেন যে তিনি মিডল অফ দ্য ইয়ারে গিয়ে রিটায়ারমেন্ট করবেন, তাহলে সেক্ষেত্রে আমাদের তার ক্লেমের মধ্যে কি কি থাকবে? তার ক্লেমের মধ্যে আমাদের থাকবে দ্য শেয়ার অফ প্রফিট বা লস,
ইন্টারেস্ট অন ক্যাপিটাল, ইন্টারেস্ট অন ড্রয়িং, কিন্তু তার টেনিওরটা চেঞ্জ হয়ে যাবে। কবে? যবে আমরা লাস্ট ডেটের ব্যালেন্স শিট বানিয়েছিলাম সেদিন থেকে যেদিন অবধি তিনি রিটায়ারমেন্ট করবেন সেই টাইম পিরিয়ডের শেয়ারটা কিন্তু উনি শুধুমাত্র পাবেন। যেহেতু এটা মানে অ্যাকাউন্টিং পিরিয়ডের মাঝখানে পোর্শন বা মাঝখানে উনি রিটায়ার করছেন, সেই জন্য এই যে পিরিয়ডের প্রফিটটা হয় তাকে আমরা বলি ইন্টারিম পিরিয়ডস প্রফিট। The share of profit of the retiring partner during the interim period is transferred to his capital account by debiting profit and loss suspense account. এর জন্য আমাদের জার্নাল হবে প্রফিট অ্যান্ড লস সাসপেন্স অ্যাকাউন্ট টু রিটায়ারিং পার্টনার্স ক্যাপিটাল। এখানে একটা কথা একটু বলা দরকার, যেহেতু উনি বছরের মাঝখানে রিটায়ার করছেন সেই জন্য আমাদের তো তখন প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টটা তৈরি করা হবে না, তাই আমাদের একটা টেম্পোরারি অ্যাকাউন্টের মাধ্যমে ওনার ক্যাপিটাল অ্যাকাউন্টে ব্যালেন্সটাকে ট্রান্সফার করতে হয়, যেটাকে আমরা বলি প্রফিট অ্যান্ড লস সাসপেন্স অ্যাকাউন্ট। এবং এরপরে কি হবে, যখন অ্যাকাউন্টিং পিরিয়ডটা আমাদের ওভার হয়ে গেল তখন এই যে প্রফিট অ্যান্ড লস সাসপেন্স অ্যাকাউন্ট আমরা খুলেছিলাম তার ব্যালেন্সটা আমরা ট্রান্সফার করে দেব গেনিং পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টে। অর্থাৎ আমাদের জার্নাল হবে গেনিং পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট টু প্রফিট অ্যান্ড লস সাসপেন্স অ্যাকাউন্ট। যেহেতু প্রফিট অ্যান্ড লস সাসপেন্স অ্যাকাউন্ট আমাদের একটা টেম্পোরারি অ্যাকাউন্ট, সেই জন্য এটাকে আমাদের ক্লোজ করে দিতে হয় অ্যাট দ্য এন্ড অফ দ্য অ্যাকাউন্টিং পিরিয়ড। তাহলে এই দুটোকে যদি আমরা ক্লাব করে দিই, এই যে দুটো আমাদের জার্নাল করলাম তাকে যদি আমরা ক্লাব করে দিই তাহলে সেক্ষেত্রে আমরা একটা জার্নালের মাধ্যমে এন্ট্রিটা পাস করতে পারবো। সেটা হচ্ছে আমাদের গেনিং পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু রিটায়ারিং পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। কিন্তু এখানে আমাদের একটা কথা একটু বলা দরকার, এই যে আমরা বলছি যে রিটায়ারিং পার্টনার দ্য শেয়ার অফ প্রফিট পাবেন, তা অ্যাকাউন্টিং পিরিয়ড যদি আমাদের শেষ না হয় তাহলে সেক্ষেত্রে আমরা কি করে সেই টেনিওরের অ্যাকাউন্টিং প্রফিটটা বার করতে পারবো। এর জন্য সাধারণভাবে আমরা তিনটে উপায় অবলম্বন করে থাকি। এক হতে পারে আমরা আমাদের লাস্ট যে অ্যাকাউন্টিং প্রফিটটা রয়েছে তার ওপর বেস করে আমরা তাকে দিতে পারি, বা কিছু তার লাস্ট 3 or 4 যে অ্যাকাউন্টিং ইয়ারের প্রফিট থাকে তার অ্যাভারেজ করে তার বেসিসে তাকে তার শেয়ার দিয়ে দিতে পারি, বা আমরা লাস্ট অ্যাকাউন্টিং পিরিয়ডের সেলসের ওপর বেস করে তার অ্যাকাউন্টিং প্রফিটটা ক্যালকুলেট করতে পারি। কি করে পারি? আমরা প্রিভিয়াস ইয়ারের সেলস জানি, তার অ্যাকাউন্টিং আর সেই বছর আমাদের কতটা অ্যাকাউন্টিং প্রফিট হয়েছে সেটা আমরা জানি। তাহলে এই বছরের সেলসও আমরা জেনে যাব আমাদের রেকর্ড থেকে, তাহলে জাস্ট আমরা প্রপোর্শনে সেটাকে ভাগ করে দিতে পারি, সেক্ষেত্রে আমরা ওনার শেয়ার কিন্তু সেখান থেকে বার করে দিতে পারবো। আমাদের এই অবধি আজকের আলোচনা থাকলো, পরের ক্লাসে আমরা বাকি পোর্শন নিয়ে আলোচনা করব।